নমস্কার বন্ধুরা, উই লার্ন ইনভেস্টিংয়ে আপনাদের স্বাগত। আচ্ছা, একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছেন। ১ ফেব্রুয়ারি রবিবার অর্থমন্ত্রী সংসদে তার নবম বাজেট পেশ করলেন। সরকার বলছে বাজেট দারুণ, দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করার বাজেট, একটা লং টার্ম ভিশন আছে। আর ঠিক সেই দিনই শেয়ার বাজার ধপাস করে মুখ থুবড়ে পড়ল। একদম, শুধু পড়ল না, যাকে বলে রক্তগঙ্গা। সেন্সেক্স প্রায় ১৫৪৭ পয়েন্ট আর নিফটি প্রায় ৪৯৪ পয়েন্ট নিচে। মানে গত ৬ বছরের মধ্যে বাজেট পেশ হওয়ার দিনে এটাই সবচেয়ে বড় পতন। একদিকে বাজেটের প্রশংসা, অন্যদিকে দালাল স্ট্রিটে যেন শোকের ছায়া। ব্যাপারটা বেশ গোলমেলে, তাই না? ঠিক তাই। এই গোলকধাঁধার জট কাটাতেই আজকে আমরা বসেছি। আজকের এই বিশেষ আলোচনায় আমরা ইউনিয়ন বাজেট 2026-27 এর ভেতরটা একেবারে খুঁটিয়ে দেখব, একটা বলতে পারেন পোস্টমর্টেমের মতো করে। আমরা শুধু সরকারি ঘোষণাগুলো পড়ব না, তার পেছনের আসল মানেটা বোঝার চেষ্টা করব। ঠিক বলেছ। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল এই বাজেটের ফলে কারা জিতল, কাদের কপালে চিন্তার ভাঁজ পড়ল, আর সবচেয়ে বড় কথা, আপনার আমার মতো সাধারণ বিনিয়োগকারী বা স্যালারিড পার্সনদের জন্য এতে কি আছে। উই লার্ন ইনভেস্টিংয়ের লক্ষ্যই হল এই জটিল বিষয়গুলোকে সহজ করে একটা আড্ডার ছলে আপনাদের সামনে তুলে ধরা। তাহলে চলুন আজকের আড্ডার মূল বিষয়গুলো একবার দেখে নিই। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব বাজার কেন এমনভাবে প্রতিক্রিয়া দেখালো, এর পেছনের আসল ভিলেন কে। তারপর আমরা খুঁজব বাজেটের মধ্যে লুকিয়ে থাকা এমন একটা ভালো খবর যা বেশিরভাগ মানুষ হয়তো লক্ষ্য করেনি। আমরা দেখব কোন সেক্টরগুলো আগামী দিনের রকেটের গতিতে ছুটতে পারে, আর সবশেষে সাধারণ মানুষের পকেটে এর ঠিক কী প্রভাব পড়বে। দারুণ প্ল্যান, চলুন শুরু করা যাক। ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। তাহলে প্রথম আর সবথেকে বড় প্রশ্নটা দিয়েই শুরু করি। বাজার কেন এমনভাবে পড়ল? আমার তো ধারণা ছিল এসটিটি অর্থাৎ সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স খুবই সামান্য একটা চার্জ। এটা কি সত্যি এতটা প্রভাব ফেলতে পারে যে বাজার ১৫০০ পয়েন্ট পড়ে যায়? আমার হিসেবে কি কোথাও ভুল হচ্ছে? তোমার প্রশ্নটা একদম ঠিক। বাইরে থেকে দেখলে মনে হতেই পারে যে এইটুকু একটা ট্যাক্সের জন্য এত বড় পতন কেন হবে, কিন্তু আসল খেলাটা হলো এর পরিমাণে। সরকার ডেরিভেটিভ ট্রেডিংয়ের ওপরেই ট্যাক্স বিরাটভাবে বাড়িয়ে দিয়েছে। দেখুন, যারা এফএনও মানে ফিউচার্স অ্যান্ড অপশনসে ট্রেড করেন, তাদের জন্য খরচটা এক লাফে অনেক বেড়ে গেল। এফএনও মানে তো ভবিষ্যতের কোনো নির্দিষ্ট দামে শেয়ার কেনাবেচা চুক্তি, তাই তো? একেবারে। এই ফিউচার্স ট্রেডিংয়ের ওপর এসটিটি বাড়ানো হয়েছে ১৫০%। মানে যেটা আগে 0.02% ছিল, সেটা এখন সোজা 0.05%। আর অপশনস ট্রেডিংয়ের প্রিমিয়ামের ওপর ট্যাক্স 0.1% থেকে বেড়ে 0.15% হয়েছে, মানে প্রায় ৫০%। ৫০%? হ্যাঁ, সহজ কথায় যারা প্রতিদিন বা খুব কম সময়ের জন্য শেয়ার বাজারে কেনাবেচা করেন, মানে ইন্ট্রাডে বা সুইং ট্রেডিং, তাদের লাভের করি অনেকটাই ট্যাক্সে বেরিয়ে যাবে। তার মানে ট্রেডারদের জন্য এটা একটা বিরাট ধাক্কা। লাভ করা তো আলো অনেক কঠিন হয়ে গেল। বিরাট ধাক্কা। আমার এক বন্ধু যে রোজ ট্রেডিং করে, সে তো ফোন করে বলছিল এবার হয়তো তাকে ট্রেডিং ছেড়ে দিয়ে লম্বা সময়ের জন্য বিনিয়োগের কথাই ভাবতে হবে। এর ফলও সঙ্গে সঙ্গে দেখা গেছে। ব্রোকারেজ কোম্পানি যেমন এঞ্জেল ওয়ান বা এক্সচেঞ্জ যেমন বিএসসি, এমসিএক্সের শেয়ার ৮% থেকে ১৪% পর্যন্ত পড়ে যায়। আচ্ছা, কারণটা খুব সোজা। ট্রেডিং যদি ব্যয়বহুল হয়ে যায়, তাহলে লোকে কম ট্রেড করবে, মানে ট্রেডিং ভলিউম কমে যাবে, আর ভলিউম কমলে এদের লাভও কমে যাবে। রাজেশের মতো একজন এফএনও ট্রেডারের কথা ভাবুন, যিনি ছোট ছোট মুভমেন্ট থেকে লাভ করার চেষ্টা করেন। তার জন্য এখন ব্রেক ইভেন করাটাই কঠিন হয়ে যাবে। তাহলে সরকার জেনে শুনে এমন একটা পদক্ষেপ কেন নিল? এর পেছনে কি কোনো বড় পরিকল্পনা আছে? এখানেই গল্পের আসল মোড়। সরকার হয়তো এর মাধ্যমে বাজারে অতিরিক্ত ফটকা বা স্পেকুলেশন কমানোর চেষ্টা করছে, আর লং টার্ম বিনিয়োগকে উৎসাহিত করতে চাইছে। ট্রেডারদের জন্য এটা খারাপ খবর হলেও এটা বাজারের স্থিতিশীলতার জন্য একটা লং টার্ম পদক্ষেপ হতে পারে। সরকার চাইছে বাজারটা যেন ক্যাসিনো না হয়ে গিয়ে একটা অ্যাসেট তৈরির জায়গা হয়ে ওঠে। তাহলে তো মনে হচ্ছে পুরোটাই ট্রেডারদের জন্য খারাপ খবর। বিনিয়োগকারীদের জন্য কি ভালো কিছু নেই? আছে, এবং সেটা একটা অসাধারণ ভালো খবর। এই এসটিটির হট্টগোলের মধ্যে খবরটা প্রায় হারিয়ে গেছে, আর সেটা হলো শেয়ার বাইব্যাকের নিয়মে একটা বড় পরিবর্তন। কিন্তু আসল মজার ব্যাপারটা হলো এটা লং টার্ম বিনিয়োগকারীদের জন্য একটা বিরাট উপহার। বাইব্যাক মানে যখন কোনো কোম্পানি বাজার থেকে নিজের শেয়ার নিজেই কিনে নেয়, তাতে কি পরিবর্তন হলো? আগে যখন কোনো কোম্পানি বাইব্যাক করত,
তখন কোম্পানিকে লাভের উপর প্রায় 23% ট্যাক্স দিতে হতো। শেয়ার হোল্ডারদের হাতে যে টাকাটা আসতো সেটার উপর কোনো ট্যাক্স লাগতো না, কিন্তু আদতে ট্যাক্সটা কোম্পানিই দিয়ে দিত, ফলে বাইব্যাকের দামও সেই অনুযায়ী কম হতো। এখন নিয়মটা পুরো উল্টে গেছে। এখন কোম্পানিকে বাইব্যাকের উপর কোনো ট্যাক্স দিতে হবে না, ট্যাক্স দেবেন শেয়ার হোল্ডার ক্যাপিটাল গেইনস হিসেবে। এটা একটু উদাহরণ দিয়ে বোঝালে ভালো হয়। ধরুন প্রিয়ার মতো কোনো লং টার্ম ইনভেস্টর, যিনি 2 বছর ধরে টাটা কনসালটেন্সি সার্ভিসেসের শেয়ার রেখে দিয়েছেন, এখন টিসিএস বাইব্যাক ঘোষণা করলে আর প্রিয়া সেই বাইব্যাকে অংশ নিলে তাকে লাভের ওপর মাত্র 12.5% লং টার্ম ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে। ভাবুন একবার, 23%-এর জায়গায় মাত্র 12.5%। এটা ডিভিডেন্ডের থেকেও বেশি ট্যাক্স এফিশিয়েন্ট। ও আচ্ছা। কারণ ডিভিডেন্ড পেলে তো নিজের ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী 30% পর্যন্ত ট্যাক্স দিতে হতে পারে। উই লার্ন ইনভেস্টিং সবসময় লং টার্ম বিনিয়োগের ওপরই জোর দেয়, আর এটা তাদের জন্য একটা বিরাট সুখবর। এটা আসলে ধৈর্য ধরে বিনিয়োগ করার একটা পুরস্কার। বাহ, এটা তো একটা দারুণ খবর যেটা বেশিরভাগ লোকই হয়তো খেয়াল করেনি। আচ্ছা, এবার বাজেটের সেই দিকটায় আসি যেটা নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপেক্স। সবাই বলছে এটা নাকি এই বাজেটের নায়ক, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। এই বিপুল খরচের টাকা তো ধার করেই আসবে, তাই না? এতে দেশের ঋণের বোঝা কি আরও বেড়ে যাবে না, যা ভবিষ্যতে একটা সমস্যা তৈরি করতে পারে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছ। হ্যাঁ, এই 12.2 লক্ষ কোটি টাকার একটা বড় অংশই ঋণ করে আসবে, কিন্তু এটাকে দেখতে হবে একটা বিনিয়োগ হিসাবে। অ্যানালজিটা এরকম ধরুন, আপনি লোন নিয়ে একটা গাড়ি কিনলেন ঘোরার জন্য, আর আপনার বন্ধু লোন নিয়ে একটা ট্যাক্সি কিনল যেটা চালিয়ে সে রোজগার করবে। ঠিক। দুটোই ঋণ, কিন্তু দ্বিতীয়টা একটা অ্যাসেট তৈরি করছে যা ভবিষ্যতে আয় বাড়াবে। সরকার ঠিক এটাই করছে। রাস্তা, রেল, বন্দর এগুলো দেশের জন্য অ্যাসেট। এগুলো তৈরি হলে দেশের লজিস্টিক্স খরচ কমবে, ব্যবসা বাণিজ্য সুবিধা হবে, যা ভবিষ্যতে অর্থনৈতিক বৃদ্ধিকে ত্বরান্বিত করবে। আর সেই বৃদ্ধি থেকে আসা ট্যাক্স দিয়ে ঋণ শোধ করা যাবে। ব্যাপারটা বেশ লজিক্যাল। কোনো বিশেষ প্রকল্পের কথা বলা হয়েছে যা আমাদের, বিশেষ করে বাংলার মানুষের জন্য প্রাসঙ্গিক? হ্যাঁ, অবশ্যই। 7টা নতুন হাই স্পিড রেল করিডোরের ঘোষণা হয়েছে। এর মধ্যে একটা হলো বারাণসী থেকে শিলিগুড়ি, যা কলকাতার খুব কাছের দুর্গাপুরকে ছুঁয়ে যাবে। এটা পূর্বোদয়া ইনিশিয়েটিভের অংশ। ভাবুন, দুর্গাপুর থেকে বারাণসী যাওয়াটা কত সহজ হয়ে যাবে। এছাড়াও বাংলার ডানকুনি থেকে গুজরাটের সুরাট পর্যন্ত একটা নতুন মালবাহী করিডোর, মানে ডেডিকেটেড ফ্রেট করিডোর তৈরি হবে। এর ফলে পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতে মালপত্র পাঠানোর খরচ আর সময় দুটোই নাটকীয়ভাবে কমে যাবে। এটা বাংলার শিল্পের নতুন গতি আনবে। উই লার্ন ইনভেস্টিং সবসময় এই ধরনের পরিকাঠামোগত পরিবর্তনে নজর রাখতে বলে, কারণ এর প্রভাব বহু বছর ধরে পাওয়া যায়। আচ্ছা বন্ধুরা, একটু দাঁড়ান, একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট। এই যে আমরা বড় বড় ট্রেন্ড আর তার ভেতরে সুযোগগুলো নিয়ে আলোচনা করছি, এগুলো নিয়েই আমরা আরও গভীরে প্রতিদিন আলোচনা করি আমাদের নতুন অ্যাপে। এখন থেকে প্রতিদিনের মার্কেট আপডেটস, স্টকস, সেক্টরস, ইন্ডাস্ট্রি, ইকোনমি সব কিছু পাবেন বাংলাতে, আর্টিকেল আর পডকাস্ট হিসাবে। অবশ্যই ভিজিট করুন WeLearnInvesting.com। লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। অনেক নতুন নতুন ফিচার আসছে। মাস্ট লগ ইন উইথ জিমেল অর গুগল অ্যাকাউন্ট। এটা একদম ফ্রি। তাহলে এর ফলে কোন কোন সেক্টরের ওপর কী প্রভাব পড়বে? এই বিপুল কেপেক্সের ফলে কারা সবচেয়ে বেশি লাভবান হবে? কয়েকটা সেক্টর তো পরিষ্কারভাবে বিজয়ী, যেমন পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার, রেল, ডিফেন্স বা প্রতিরক্ষা, টেকনোলজি আর এমএসএমই সেক্টরগুলো। তবে এর মধ্যেও কিছু মজার ব্যাপার আছে যেগুলো বাজারের প্রতিক্রিয়া বুঝতে সাহায্য করবে। যেমন ডিফেন্সের গল্পটা দেখুন। ডিফেন্স বাজেট রেকর্ড 7.84 লক্ষ কোটি টাকা করা হয়েছে, যা গত বছরের থেকে প্রায় 15% বেশি। দেশের সুরক্ষার জন্য এটা দারুণ খবর। কিন্তু তা সত্ত্বেও HAL, BEL এর মতো ডিফেন্স কোম্পানির শেয়ার পড়েছে। তাই নাকি? কেন? এর কারণ হলো বাজার এর থেকেও বেশি, প্রায় 25% বৃদ্ধির আশা করেছিল। এটা একটা ক্লাসিক বাই অন রুমার, সেল অন নিউজের উদাহরণ। অনেকটা ওয়ার্ল্ড কাপ ফাইনালের আগে সবাই বিরাট কোহলির সেঞ্চুরি ধরে নেয়, কিন্তু তিনি যদি 90 রানে আউট হন সবাই হতাশ হয়। যদিও 90 রানটাও একটা দুর্দান্ত ইনিংস। বাজার আগে থেকেই ভালো খবরের প্রত্যাশায় শেয়ারের দাম বাড়িয়ে রেখেছিল। বাজেট ঘোষণার পর সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় বিক্রি শুরু হয়ে যায়। তার মানে খবর ভালো হলেও বাজারের প্রত্যাশা তার থেকেও বেশি ছিল।
আচ্ছা, আর মেক ইন ইন্ডিয়ার কি খবর? এটা নিয়েও তো অনেক কথা হচ্ছে। সরকার এখন মেক ইন ইন্ডিয়া 2.0 উপর জোর দিচ্ছে। মানে এখন শুধু ভারতে তৈরি হবে না, ভারতে ডিজাইন করা জিনিস তৈরি হবে। সেমিকন্ডাক্টর মিশন 2.0 আর রেয়ার আর্থ করিডোরসের ঘোষণাটা সেই দিকেই একটা বড় পদক্ষেপ। বিশেষ করে রেয়ার আর্থস, যা ওড়িশা, কেরালা, অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ুতে তৈরি হবে। রেয়ার আর্থস? হ্যাঁ, এই রেয়ার আর্থস হলো মোবাইল, ল্যাপটপ, ইলেকট্রিক গাড়ির মোটর থেকে শুরু করে মিসাইল পর্যন্ত সব কিছুর ম্যাজিক উপাদান। এগুলো ছাড়া আধুনিক ইলেকট্রনিক্স প্রায় অসম্ভব। এখন পর্যন্ত এর প্রায় 90% সাপ্লাই চীনের হাতে। ভারতেই একাধিপত্য ভাঙতে চাইছে। এটা একটা বিরাট স্ট্র্যাটেজিক পদক্ষেপ। উই লার্ন ইনভেস্টিং মনে করে এটা ভারতের জন্য একটা লং টার্ম গেম চেঞ্জার হতে পারে। আর কোনো সেক্টরগুলো পিছিয়ে পড়ল বা হতাশ হলো? পিএসইউ ব্যাংকগুলো বেশ খানিকটা পড়েছে। কারণটা হলো সরকারের এই বিপুল খরচের জন্য বাজার থেকে প্রায় 11.7 লক্ষ কোটি টাকা ধার করতে হবে। সরকার যখন বাজার থেকে এত টাকা ধার করে তখন বন্ডের যোগান বেড়ে যায় আর তার দাম কমে যায়, ফলে ইল্ড বা সুদের হার বেড়ে যায়। ব্যাংকগুলোর কাছে যে পুরনো কম সুদের হারের বন্ডগুলো থাকে তার দাম কমে যায়, যা তাদের ট্রেজারি ইনকামের লোকসান দেখায়। তাই ব্যাংকগুলোর শেয়ার পড়েছে। আর অ্যাফোর্ডেবল হাউজিং সেক্টর খুব হতাশ, কারণ তাদের জন্য কোনো নতুন ছাড় বা স্কিম ঘোষণা করা হয়নি। বুঝলাম, কিন্তু শেষ পর্যন্ত আমার আপনার মধ্যে সাধারণ চাকুরিজীবীর জন্য কি রইল? ট্যাক্সে তো কোনো ছাড়ই নেই। এটা নিয়ে তো সবাই বেশ হতাশ। একদম। সত্যি বলতে সরাসরি পকেটে টাকা আসার মতো কিছু নেই, এটা ঠিক। মধ্যবিত্তের জন্য সবচেয়ে বড় হতাশার কারণ হলো ইনকাম ট্যাক্স স্ল্যাবে কোনো পরিবর্তন হয়নি। মানে হাতে মাইনে বাড়ার কোনো সুযোগ নেই। স্ট্যান্ডার্ড ডিডাকশনও একই রয়ে গেছে। যারা ভাবছিলেন ট্যাক্স কমে হাতে কিছু বেশি টাকা আসবে, তারা হতাশ। কিন্তু এই যে এত লক্ষ কোটি টাকা সরকার খরচ করবে, এর ফলে বাজারে টাকার যোগান বাড়বে, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের চাপ বাড়বে না? তাহলে তো ঘুরপথে আমাদের পকেট থেকে টাকাটা বেরিয়ে যাবে। জিনিসপত্রের দাম বাড়লে তো ছাড় না পাওয়ার থেকে বেশি ক্ষতি। এটাই বাজেটের সবচেয়ে বড় ঝুঁকির দিক। স্বল্প মেয়াদে মুদ্রাস্ফীতির একটা চাপ আসতেই পারে, কিন্তু সরকারের যুক্তি হলো এই টাকাটা ভোগ্যপণ্যে খরচ হচ্ছে না, অ্যাসেট তৈরিতে খরচ হচ্ছে। নতুন রাস্তা, বন্দর, রেললাইন তৈরি হলে সাপ্লাই চেন ভালো হবে, জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার খরচ কমবে। এর ফলে দীর্ঘমেয়াদে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আসতে পারে। এটা একটা শর্ট টার্ম পেন ফর লং টার্ম গেইন স্ট্র্যাটেজি। তবে আগামী 1-2 বছর আমাদের সবাইকে একটু সাবধানে থাকতে হবে। তাহলে কি সাধারণ মানুষের জন্য কিছুই ভালো নেই? না, তা নয়। কিছু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ স্বস্তি আছে। যেমন বিদেশে পড়াশোনা বা চিকিৎসার জন্য টাকা পাঠালে যে টিসিএস বা ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স 5% ছিল, সেটা কমিয়ে 2% করা হয়েছে। এটা অনেক পরিবারের জন্য একটা বড় সুবিধা। এছাড়া ক্যান্সারের 17টা জরুরি ওষুধের ওপর আমদানি শুল্ক, মানে ইম্পোর্ট ডিউটি, পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। এটা খুবই মানবিক একটা পদক্ষেপ। তাই এই বাজেটটা আসলে তাৎক্ষণিক গিফট দেওয়ার বদলে দেশের ভবিষ্যতের জন্য বিনিয়োগের ওপর জোর দিয়েছে। উই লার্ন ইনভেস্টিংয়ের মাধ্যমে আপনারা সব সময় নতুন কিছু শিখতে পারবেন, যা আপনাদের বিনিয়োগের যাত্রায় সাহায্য করবে। তাহলে বন্ধুরা, আজকের এই লম্বা আড্ডাটা থেকে আমরা কিটি টেকঅ্যাওয়ে নিয়ে যেতে পারি? পুরো বাজেটটাকে যদি কয়েকটা পয়েন্টে সারসংক্ষেপ করতে হয়, তাহলে কি হবে? আমার মনে হয় 4টে মূল পয়েন্ট মাথায় রাখা দরকার। 1, ট্রেডারদের জন্য সময়টা কঠিন। এসটিটি বাড়ার ফলে স্বল্পমেয়াদী ট্রেডিং এখন অনেক ব্যয়বহুল। তাই এখন থেকে ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি বদলাতে হবে, আরও বেশি সতর্ক থাকতে হবে। 2, ধৈর্য ধরলে লাভ। লং টার্ম বিনিয়োগকারীদের জন্য বাইব্যাকের নতুন নিয়মটা দারুণ। এটা আবার প্রমাণ করে যে ভালো কোম্পানিতে লম্বা সময়ের জন্য বিনিয়োগ করলে তার ফল পাওয়া যায়। উই লার্ন ইনভেস্টিং সব সময় এটাই বলে। 3, দেশের পরিকাঠামোই বাজি। সরকার পরিকাঠামোয় বিপুল বিনিয়োগ করছে। এর সুফল আগামী কয়েক বছরে রেল, ডিফেন্স, সিমেন্ট, স্টিল, ক্যাপিটাল গুডস সব সেক্টরগুলো পাবে। বিনিয়োগের জন্য এই সেক্টরগুলোর ওপর নজর রাখা যেতে পারে। আর 4 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই বাজেটটা শর্ট টার্ম গিফট বা ভোটের দিকে তাকিয়ে করা বাজেট নয়। এটা লং টার্ম অ্যাসেট তৈরির উপর জোর দিয়েছে। এর ফল পেতে হয়তো সময় লাগবে, কিন্তু এটা দেশের অর্থনীতির ভিতকে মজবুত করবে। খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটা সামারাইজ করা হলো। তবে সবশেষে একটা জরুরি ঘোষণা।
এই আলোচনা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই। নিজের রিসার্চ না করে কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। শেয়ার বাজার সবসময় ঝুঁকিপূর্ণ, তাই প্রয়োজনে একজন রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ করুন। একদম ঠিক। জ্ঞান অর্জন করুন, নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করুন, আর তারপর ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন। আজকের আলোচনা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাজেটের কোন দিকটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে বা হতাশ করেছে? আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল প্রেস করতে ভুলবেন না, যাতে উই লার্ন ইনভেস্টিংয়ের কোনো আপডেট মিস না হয়। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার। উই লার্ন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে আবার দেখা হবে। ভালো থাকবেন।